ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকে ভারতের না। ইরানের পারমাণবিক আলোচনায় চীন ও রাশিয়াকে উপস্থিত থাকতে হবে। ইসরায়েলি হামলার পর লেবাননের নতুন যুদ্ধের হুঁশিয়ারি। সৌদি আরবে শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির আশা মস্কোর। গাজায় যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির। এবং সর্বশেষ থাকছে নেতানিয়াহু দেশে গৃহযুদ্ধ ডেকে আনছে, টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকে ভারতের না। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। বাংলাদেশ সরকার মোদীর সঙ্গে ডক্টর ইউনূস এর বৈঠকের জন্য ভারতকে অনুরোধ করলেও এটি আনুষ্ঠানিকভাবে হচ্ছে না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কারণ হিসাবে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য প্রতিনিয়ত ভারতের সমালোচনা করছেন, যা দুই দেশের সম্পর্কের অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে দুই দেশের সরকার প্রধানের বৈঠক আয়োজন কঠিন হয়ে পড়েছে। তবে সম্মেলনে বিভিন্ন সময়ে নেতাদের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের পিছনে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগের মতো ইস্যুগুলো দায়ী বলে মনে করা হচ্ছে। এক ভারতীয় বিশ্লেষকের মতে, ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হলে হাসিনার প্রসঙ্গ উঠতে পারে, যা নরেন্দ্র মোদী এড়াতে চান। 2 থেকে 3 এপ্রিল সম্মেলনে বাংলাদেশ সহ বিমস্টেকের 7টি সদস্য দেশ অংশ নেবে। ইরানের পারমাণবিক আলোচনায় চীন ও রাশিয়াকে উপস্থিত থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহরানকে একটি চিঠি পাঠিয়েছেন। তবে তিনি আগেই জেসিপিও এর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ রাশিয়া ও চীনের অংশগ্রহণ ছাড়া নির্ধারণ করা যাবে না। মস্কো সকল পক্ষের সঙ্গে আলোচনায় আগ্রহী। এদিকে রাশিয়া ফ্রান্সকে সন্ত্রাসবাদ বিস্তারের হাতিয়ার হিসাবে অভিহিত করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যে ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার সম্পদ জব্দ থাকবে এবং যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই পরিস্থিতিতে 24শে মার্চ রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন 175 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে, যার মধ্যে গুরুতর আহত 22 জন ইউক্রেনীয় সৈন্য রয়েছেন। ইসরায়েলি হামলার পর লেবাননের নতুন যুদ্ধের হুঁশিয়ারি। ইসরায়েল গাজায় ফের হামলা শুরু করার পর পাল্টা জবাবে গাজা, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে রকেট হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল 3টি অঞ্চলে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবাননে বিমান ও রকেট হামলা করেছে। এই উত্তেজনার মধ্যে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম সতর্ক করে বলেছেন, লেবানন একটি ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে। তিনি জানান, যদি ইসরায়েল দক্ষিণ সীমান্তে নতুন সামরিক অভিযান চালায় তবে তা দেশটির জন্য মারাত্মক দুর্যোগ ডেকে আনবে। এদিকে ইসরায়েলের নতুন সেনাপ্রধান ইয়াল জামির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে লেবাননকে দায় নিতে হবে এবং তারা এই রকেট হামলার প্রতিশোধ নেবে। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অভিগডর লিবারম্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমালোচনা করে বলেছেন, একাধিক ফ্রন্টে হামলার শিকার হয়ে ইসরায়েল এখন নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। সৌদি আরবে শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির আশা মস্কোর। রাশিয়া সৌদি আরবে সোমবার অনুষ্ঠিতব্য আলোচনার কিছু অগ্রগতি অর্জনের আশা করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করবেন, যার উদ্দেশ্য চলমান যুদ্ধের সমাধান খোঁজা। তবে মস্কো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রস্তাবিত 30 দিনের পূর্ণ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে শুধু জ্বালানি অবকাঠামোর উপর বিমান হামলা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে। এদিকে রাশিয়া ও ইউক্রেন উভয় হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার রাশিয়ার হামলায় জাপোরোজিয়ায় এক পরিবারের 3 জন নিহত হয়, যা ইউক্রেনীয় কর্মকর্তাদের ক্ষুব্ধ করেছে। রাশিয়ার আলোচক সিনেটর গ্রিগরি কারাশিন জানিয়েছেন, তারা অন্তত কিছু অগ্রগতি অর্জনের চেষ্টা করবেন, তবে আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে কেউই ক্রেমলিন বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যুক্ত নন। ইউক্রেনের সন্দেহ রয়েছে রাশিয়ার সদিচ্ছা নিয়ে, কারণ রাশিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে 14 বছর বয়সী এক কিশোরী সহ একটি পরিবারের মৃত্যু হয়েছে। উত্তেজনার মধ্যেই ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে রেস্তভ অন ডনে 2 জন আহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইসরায়েলের প্রতি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা মানবিক সহায়তা পুনর্বহালের দাবিও জানিয়েছে। বিবৃতিতে তারা ইসরায়েলকে পানি, বিদ্যুৎ সহ মানবিক সহায়তার প্রবেশ অধিকার ফিরিয়ে দিতে এবং আন্তর্জাতিক আইনের আওতায় চিকিৎসা ও অস্থায়ী স্থানান্তরের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানান। তারা বলেন, সামরিক উপায়ে এই সংঘাতের সমাধান সম্ভব নয়, বরং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও কূটনৈতিক প্রচেষ্টাই শান্তির একমাত্র পথ। এছাড়া তারা গাজায় জাতিসংঘের প্রকল্প পরিষেবা কার্যালয় অর্থাৎ UNOPS হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের আহ্বান জানান। তবে বিদেশি সরকারগুলোর যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল আকাশ ও স্থলপথে হামলা আরও জোরদার করেছে। নেতানিয়াহু দেশে গৃহযুদ্ধ ডেকে আনছেন, টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারকে বহিষ্কার করেছেন, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যদিও ইসরায়েলের হাইকোর্ট 8 এপ্রিল পর্যন্ত এই বহিষ্কারাদেশ স্থগিত করেছে। নেতানিয়াহু তা কার্যকর করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ফলে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্তাদ্রুতের প্রধান আরমন বার ডেভিড আদালতের আদেশ অমান্য করা হলে দেশব্যাপী ধর্মঘটের হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, সরকার আইন লঙ্ঘন করলে জনগণ চুপ থাকবে না। সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক এটিকে গৃহযুদ্ধের সূচনা বলে আখ্যায়িত করেছেন। তবে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলে কোনো গৃহযুদ্ধ হবে না, সরকারি সিদ্ধান্ত নেয় কে শিন বেতের প্রধান হবেন। এদিকে নেতানিয়াহুয়ের স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদে সাধারণ ইসরায়েলিরা বিক্ষোভ শুরু করেছে, যা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।